আজ 2রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। সাতছড়ি জাতীয় উদ্যানে তৃতীয়বারের মতো বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করল র্যাব। নাশকতার মামলায় মওদুদ আব্বাস গয়েশ সহ বিএনপির 41 নেতাকর্মীর বিচার শুরু। নতুন পাট কিনছে না পাটকলগুলো উৎপাদন করে বিপাকে কৃষক। শিগগিরই শুরু হচ্ছে পদ্মা সেতুর মূল কাজ। যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরে, চীনা প্রকৌশলীরা ঢাকায়। বাজারে বাড়ছে সব ধরনের সবজির দাম। বন্যা ও অতিবৃষ্টিকে কারণ বলছে ব্যবসায়ীরা। জনবল সংকটের মধ্যে দিয়ে চলছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। 11,103 জন সদস্য থাকার কথা থাকলেও এখন আছেন 8,841 জন। বেশি সংকট কর্মকর্তা পর্যায়ে অনুমোদিত পদের বিপরীতে আছেন 3 ভাগের 1 ভাগ। র্যাব সদর দপ্তর বলছে জনবলের অভাবে অপারেশন সীমিত করে আনতে হচ্ছে তাদের। উনিশশো সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের কিছু ধারা সংশোধন করে গঠন করা হয় র্যাব। 2004 সালের 26 মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেডে অংশ নেওয়ার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে বাহিনীটির। আইনি কাঠামো অনুযায়ী র্যাবের জনবলের 44% করে আসার কথা সশস্ত্র ও পুলিশ বাহিনী থেকে। বাকি 12% বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সিভিল প্রশাসন থেকে থাকার কথা, যাদের সবাই নির্দিষ্ট সময়ের জন্য রেশনে এই বাহিনীটিতে পাঠানো হয়। 10 বছরের মাথায় এসে জনবল ঘাটতির পাশাপাশি প্রকট আকার ধারণ করেছে কর্মকর্তার শূন্যতা। সেনাবাহিনী থেকে 668 জন কর্মকর্তা আসার কথা থাকলেও রয়েছেন মাত্র 78 জন। নৌবাহিনী থেকে 56 জনের মধ্যে মাত্র 11, বিমান বাহিনী থেকে 55 জনের মধ্যে 13, পুলিশের 268 জনের জায়গায় 126 এবং আনসারের 23 জনের মধ্যে আছেন মাত্র 4 জন। অফিসারদের পরিমাণটা সংখ্যা যদি বৃদ্ধি পায়, অবশ্যই যে কোনো অপারেশন এখন যে এর থেকে আরো বেগবান হবে। আমরা চেষ্টা করছি যে আমাদের এই সদস্য সংখ্যা বৃদ্ধি করার জন্য। র্যাব সদর দপ্তর বলছে বাহিনীর এই অবস্থার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আমরা 12টার জায়গায় এখন 14টা ইউনিট করেছি, কাজেই আমরাও বাড়াচ্ছি এবং সংকটও কিছু সংকটও আছে, সব মিলিয়ে ঝুলে একটু শর্টেজ আছে, এটা আমরা ঠিক হয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন র্যাবে শুরু থেকে জনবল সংকট থাকলেও সম্প্রতি তা বড় আকার ধারণ করেছে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনবলের সংকট থাকলেও হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে আবারও অস্ত্র উদ্ধার করেছে র্যাব। সেখানে এখন পর্যন্ত 3 দফা অভিযান চালালো বাহিনীটি। প্রথম দফায় গণমাধ্যমকে নিয়ে গেলেও পরের 2 দফার অভিযানে তা করা হয়নি। প্রথম অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা 2টি মামলার তদন্ত করছে পুলিশ। তাদের ধারণা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আস্তানা গেড়েছিল সাতছড়িতে। অস্ত্রগুলিও তাদের। বাংলাদেশ ভারত সীমান্তের কাছে অস্ত্রসহ বাংকারের খোঁজ পাওয়ার পর থেকেই সেগুলো কারা জড়ো করেছিল সে প্রশ্ন ওঠে। 3রা থেকে 9 জুন পর্যন্ত সাতছড়ি উদ্যানের টিপরাপল্লী ও আশেপাশের এলাকায় চালানো অভিযানে রকেট লঞ্চার, 2 শতাধিক রকেট, রকেটের চার্জার, মার্টার সেল উদ্ধারের পর চুনারুঘাট থানায় 2টি মামলা করে র্যাব। প্রথম দফায় অভিযানে সঙ্গে নিয়ে গেলেও মঙ্গলবার সকালে সাতছড়িতে 3য় দফা অভিযান শেষ করার আগ পর্যন্ত গণমাধ্যমকে কিছুই জানায়নি র্যাব। তবে অভিযান শেষে মৌলভীবাজার শ্রীমঙ্গলে র্যাব 9 এর কার্যালয়ে অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র দেখানো হয়। তারা জানায় পাইকপাড়া ইউনিয়নের পাহাড়ি টিলা থেকে উদ্ধার হয় 21টি ভারী অস্ত্রসহ প্রায় 2400 গোলা। গতবার অপারেশনে যারা এসেছিল আমাদের সঙ্গে, ওনারা ফিজিক্যালি গিয়েছিলেন যে পাহাড়ে, এটা খুবই দুর্গম এলাকা এবং এখানে যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হয় সেই প্রেক্ষিতে আমরা যাই না। এই অস্ত্রগুলি প্যাকেট করে কন্টেইনারের মধ্যে ছিল এবং কন্টেইনারটাই আসলে গর্তের ভিতরে ছিল, মাটির ভিতরে ছিল।
সেই জন্য এই অস্ত্রের কন্ডিশনটা এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটা ভালো কন্ডিশনে আছে। এখন আসলে এই অস্ত্রের উৎস এবং অন্যান্য ব্যবহারকারী সে সম্পর্কে এখন আমরা পরিপূর্ণভাবে কোনো তথ্য পাইনি। তবে প্রথম দফায় অভিযান শেষে চুনারুঘাট থানায় করা র্যাবের 2টি মামলার তদন্তের কিছু অগ্রগতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা যে এক সময় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী যারা এই অঞ্চলে অবস্থান করত বিভিন্ন সময়, এই অস্ত্রগুলি তাদেরই রেখে যে অস্ত্র হতে পারে। আমরা এই বিষয়গুলি মাথায় রেখে অন্য কোনো নাশকতার বিষয় আছে কিনা সব মাথায় রেখে আমরা তদন্ত করছি। বাংলাদেশের কোন সংগঠন বা ব্যক্তি এই ঘটনায় জড়িত কিনা জানতে চাইলে হবিগঞ্জের পুলিশ সুপার জানান, এখনই তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা যাবে না। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জের সাতছড়িতে অস্ত্র উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি নাদিম মাহমুদের কাছে। সহকর্মী নাদিম মাহমুদ, আপনি আমাদেরকে এই তথ্যটি একটু জানান যে 3রা থেকে 19 জুন পর্যন্ত র্যাব এখানে আমি বলবো যে একটি সাংঘাতিক ধরনের অপারেশন চালিয়েছিল, তারপরও একই জায়গায় আবার অস্ত্র রয়ে গেল কি করে? আপনাদের কিছু জানিয়েছে র্যাবের কর্মকর্তারা? খালেদ, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনার 3 তারিখ থেকে 19শে জুন পর্যন্ত যে একটা ইন্টেন্সিভ অভিযান চালান ওই এলাকায় সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলে, সেখানে অস্ত্র উদ্ধার করেন বিপুল পরিমাণে, এরপরেও এই নতুন করে আবার অস্ত্র উদ্ধার হলো কিভাবে? তখন তারা বলেছেন যে এলাকায় তারা অস্ত্র উদ্ধার করেছিলেন এর আগে, আজকে সকালবেলা যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আরও দুর্গম, আরও ভেতরে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে, সেখানে তারা এর আগে পৌঁছতে পারেননি। আজ 3 দিন কাজ করার পরে আজ তারা সেখানে অস্ত্রগুলোর সন্ধান পান এবং সেগুলো উত্তোলন করা হয়েছে। এবং তারা বলছেন যে এর আগে যে অভিযান চালিয়েছিলেন সেই অভিযানের আওতায় ওই এলাকা ছিল না বলেই তারা তখন অস্ত্রগুলো উদ্ধার করতে পারেননি। নতুন এবং এই দুর্গম এই জায়গায় যে আজকে নতুন করে অভিযান চালানো হলো বা 3 দিন আগে যে অভিযান শুরু করা হয়েছিল, সেই অভিযানটি কি কোনো তথ্যের ভিত্তিতে কেউ কি তাদেরকে কোনো খবর দিয়েছিল বা তারা কি করে এই নতুন জায়গায় অভিযানের কথা ভাবলেন? আপনি বলছিলেন জায়গাটি অনেক দুর্গম, গতবার সেখানে অভিযান চালানো সম্ভব হয় না। খালেদ, র্যাবের যিনি মুখপাত্র সেই মুফতি মাহমুদ তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এলাকায় আজ সকালবেলা অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি অনেক বেশি দুর্গম এবং সেখানে প্রায় প্রতি মুহূর্তেই বৃষ্টি নামে এবং যেখানে এটি পাওয়া গেছে সেই এলাকায় জনবসতি কোনো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব এই অভিযানটি পরিচালনা করেছিল কিনা তা এই মুহূর্তে আসলে নাদিম মাহমুদ আমাদেরকে বলতে পারছেন না। এখন আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আবার এডিটর স্পিকে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। কয়েকটি ব্যাংক থেকে নেয়া 33 কোটি টাকা ঋণের চাপ সইতে না পেরেই রাজধানীর বনানীর ধনাঢ্য ব্যবসায়ী আব্দুর রব স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। ফলে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এদিকে ময়নাতদন্ত শেষে নিহত দম্পতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুরতহাল রিপোর্টে বলা হয়েছে একটি গুলি নিহত রবের ডান কানের উপরে লেগে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে, আর স্ত্রীর বুকে একটি ও পিঠে 3টি গুলি পাওয়া গেছে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া নিহত রবের নামে লাইসেন্স করা 3-2 বোরের পিস্তলটি জব্দ করা হয়েছে। পিস্তলের ভেতর 12 রাউন্ড গুলি ছিল। ধারণা করা হচ্ছে 5 রাউন্ড গুলি খরচ হয়েছে, তবে ঘটনাস্থলে খোসা পাওয়া গেছে 4টি। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব আলম, গতকাল আমরা সবকটি টেলিভিশনে এবং আজকে সংবাদপত্রের রিপোর্টে আমরা দেখলাম যে নিহত আব্দুর রব এবং তাদের ছেলে বলছেন যে বাবা আসলে তার মাকে গুলি করে তারপরে নিজে আত্মহত্যা করতে পারেন বলে তারা ধারণা করছেন এবং সেই সন্দেহটি আসলে পুলিশও করছে। একেবারে পুলিশ কি আর কোনো কিছুর কথা একেবারে উড়িয়ে দিচ্ছে না আর কোনো কিছুর কথা ভাবছে আসলে এই মুহূর্তে? জানাব মাহবুব। জি খালেদ, আসলে মৃতদেহের যে সুরতহাল একটি রিপোর্ট তৈরি করা হয়, গতকালকে যে ধারণার কথা এবং সন্দেহের কথা বলেছিলেন পরিবারের পক্ষ থেকে যে এভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে, ঠিক সুরতহাল রিপোর্ট পাওয়ার পরেও পুলিশ কিন্তু সেই একই ধারণা করছে। কারণ আব্দুর রবের যে গুলিটি লেগেছে এবং সেটি ঠিক তার ডান
মাথার ডান দিকে এবং কানের উপর পাশে গুলি করা হয়েছে এবং কি পুলিশ যে অভিজ্ঞতা থেকে বলছে যে এই গুলিটি ঠিক নিজ হাতে ডান দিক থেকে অস্ত্র ধরে ঠেকিয়ে গুলি করা হয়েছে। এ কারণে পুলিশের আসলে অন্যদিকে সন্দেহের তীরটি তেমনভাবে যাচ্ছে না, তারা তাদের ধারণাও সেই পরিবারের সাথে মিলে যাচ্ছে এবং তার স্ত্রীকে যেভাবে গুলি করা হয়েছে সেই গুলি খুব কাছ থেকে করা হয়েছে এবং যে অস্ত্র দিয়ে গুলিটি করা হয়েছে সেই অস্ত্রটিও কিন্তু পুলিশ জব্দ করেছে এবং সেই অস্ত্রটি আব্দুর রৌফের নামে লাইসেন্স করা, অনেক আগে থেকেই তিনি এই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রটি ব্যবহার করতেন। তো এ থেকে মোটামুটি পুলিশের বদ্ধমূল ধারণা যে এই ঘটনাটি ঘটেছে নিজেদের মধ্যেই এবং আগে স্ত্রীকে হত্যার পর তিনি নিজে আত্মহত্যা করেছেন। মাহবুব, আমাদের যেখানে ঘটনাটি ঘটেছে সেই আশেপাশের প্রতিবেশীরা কি অন্য কোনো কিছু বলছেন বা প্রতিবেশীদের ভাষ্য কি অন্য কোনো রকম, সাংবাদিকরা কি প্রতিবেশীদের সাথে কথা বলেছেন? যে আমি আজকে আসলে বনানী ডিওএসএস এর 5 নম্বর রোডের 60/A যে বাসাটিতে তিনি থাকতেন তার কন্যা এবং স্ত্রীকে নিয়ে সেই বাসায় গিয়েছিলাম। আসলে সেই বাসায় যাওয়ার পরে বাসাটি বন্ধ পেয়েছি এবং প্রতিবেশীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো প্রতিবেশী আসলে মিডিয়ার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করেনি। এরপরে আমি গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, সেখানে গিয়ে আমি পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আসলে এ ব্যাপারে তারা এই বিষয়টি নিয়েই আসলে মিডিয়ার সাথে তারা কথা বলতে আগ্রহ প্রকাশ করেনি। খালেদ, মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে আবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। সরকারি পাটকলগুলি জমে আছে বিপুল পরিমাণ পাটের মজুদ, ফলে তারা নতুন করে পাট কিনতে অনাগ্রহী। এদিকে মাঠ থেকে পাট ঘরে তুলতে শুরু করেছেন কৃষক, এবার তারা ভালো দাম পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। পাট অধিদপ্তর বলছে দেশের বাজারে পাটের ব্যবহার বাড়লেই ন্যায্য দাম নিশ্চিত করা সম্ভব। চলতি বছর প্রায় 7 লাখ হেক্টর জমিতে 14,80,000 টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাই গত বছরের চেয়ে চলতি মৌসুমে প্রায় 1,11,000 টন পাট বেশি উৎপাদনের আশা করা হচ্ছে। পাট চাষ ও উৎপাদন বাড়লেও দাম নিয়ে হতাশ কৃষকরা। গত বছর 30,000 টাকা লস খাইছি 5 বিঘা জমি করে, এই বছরও 5 বিঘা পাট বুনেছি, এই বছরও লসে আছি। গ্যাস হাটে বেশি শনিবার হাটে 1200-1300 টাকা করে, এইভাবে হইলে তো আমাকে পোষায় না। পাট অধিদপ্তরের হিসেবে সরকারি ও বেসরকারি পাটকল মিলে প্রায় 1,70,000 টন পাট মজুদ রয়েছে। এর মধ্যে সরকারি পাটকলগুলোতে আছে প্রায় 81,000 টন, যার দাম 600 কোটি টাকার মতো। মজুদ বেশি থাকায় নতুন করে পাট কেনার বিষয়ে সতর্ক পাটকল কর্পোরেশন। সুদান মার্কেটটা আমাদের জন্য খারাপ, সিরিয়াতে গন্ডগোল হচ্ছে, ইরানে সমস্যা আছে, তো সব মিলে আমাদের এবার যেহেতু ওভারঅল মার্কেট খারাপ, এই জন্য আমাদের স্টক পজিশন অনেক বেড়ে গেছে। আমাদের প্রায় 450 থেকে 500 কোটি টাকার মতো আমাদের টোটাল আমাদের ফিনিশড গুডস আমাদের স্টক আছে। ন্যায্য দাম নিশ্চিত করতে দেশের পাটের ব্যবহার বাড়ানোর তাগিদ দিচ্ছে পাট অধিদপ্তর। তো সরকার প্রাথমিকভাবে যে 6টি পণ্যের ক্ষেত্রে এই আইনটি বাধ্যতামূলক করেছে, তার মধ্যে চালই সবচেয়ে বড় কথা। এই আইনটি কার্যকর করতে পারি প্রায় 4,500 কোটি থেকে 5,000 কোটি টাকার পাট এবং পাট পণ্য দেশে বিক্রি হবে এবং এই মার্কেটে সম্প্রসারিত হবে। গত এক বছরে পাট পণ্য রপ্তানি হয়েছে 8,08,000 টন, আর দেশের ভেতরে পাট পণ্য বিক্রি হয়েছে 1,07,000 টন। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে চলে যাচ্ছি, বগুড়ায় যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান বিলু। জনাব হাসিবুর রহমান, এই যে পাট চাষিদের যে একটি হতাশার কথা আমরা রিপোর্টের মধ্যে দেখলাম, যে পাটের উৎপাদন বাড়লেও আসলে দাম কমের জন্য কৃষকরা হতাশ হয়ে পড়ছেন, পাটের বিকল্প ব্যবহার বা পাটের অর্থনৈতিক ব্যবহার বাড়ানোর জন্য কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে বলে কৃষক বা যারা আছেন তারা মনে করছেন এই মুহূর্তে? আমি কৃষকদের কথা যাবার আগে একটা বিষয় একটু বলে নিই যে আমাদের বগুড়ায় কিন্তু একটা বড় জুট মিল হয়েছে, যেখানে শতভাগ রপ্তানিমুখী পণ্য তৈরি করা হয়, সবই যায় দেশের বাইরে। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কিন্তু এটা খুব বেশি এগোতে পারছে না, বা এই ব্যবসা করতে চায় এমন লোকজনও খুব বেশি উৎসাহী হতে পারছে না সরকারি সহযোগিতার অভাবে। এখানে যত কিছু তৈরি হয় সবই যায় ইউরোপ এবং আমেরিকা সহ অনেকগুলো দেশে।
তো এই ধরনের যদি কিছু করা যায়, যেটা ওর আশেপাশের এলাকার যারা চাষি তারা কিন্তু মনে করে যে এই ধরনের উদ্যোগ নিতে পারলে দেশের বাইরেও তাদের মার্কেটটা আরও ভালো হবে। আর দেশের ভিতরে যেটা খুবই জরুরি, যেটা আদালতের রায়টা যদি কার্যকর করা যায়, বিশেষ করে দেশের চাটের বস্তা তৈরির ক্ষেত্রে, তাহলে কিন্তু চাষিরা ভালো দাম পাবে। এবার কিন্তু অন্যান্য বছরের তুলনায় বগুড়া এবং এর আশেপাশের জেলাগুলোতে আমি দেখেছি পাটের দাম কিন্তু ভালো। গতবার যে পাট এই এলাকায় বিক্রি হয়েছে মন প্রতি 1300-1400 টাকা, সেটা কিন্তু এবার শুরুতেই 1450-1500 ছিল। কিন্তু আজকে আমি বাজারে একবার গিয়ে দেখেছি যে একটু দাম কম, কিন্তু পাটের আবার চাহিদার তুলনায় কিন্তু আমদানি বেশি হয়েছে। বিশেষ করে আমাদের এই অঞ্চলের বন্যা দুর্গত এলাকাগুলো, বিশেষ করে সোনাতলা, সারিয়াকান্দি, ধুনটে প্রচুর পাট হয়। এই পাটগুলো কিন্তু কৃষকরা বা চাষিরা কিছুদিন ঘরে রেখে পরে দাম ভালো পেলে বিক্রি করে, কিন্তু ঘর ডুবে যাওয়ায় তারা কিন্তু একেবারে পাট নিয়ে এসে যেভাবে পারছে বিক্রি করবার চেষ্টা করছে, যে কারণে তারা এবার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি এখানে উপপরিচালক আছেন, তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে পাটের এবার কিন্তু গড় ফলন একটু কম, প্রতি হেক্টরে তারা 10 বেল করে পাট পাচ্ছেন, যেটা গত বছর ছিল 1.80 বেল। অর্থাৎ গতবারের তুলনায় এবার গড় ফলন ভালো হলেও মৌসুমের শুরুতে কিন্তু দাম ভালো ছিল, এখন কিন্তু কিছুটা দাম পড়ে গেছে। খালেদ ভাই। জনাব হাসিবুর রহমান বিলু, আপনাকে ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ুন খালেদ। মেজর জেনারেল হুমায়ুন খালেদ, পাটের বিকল্প ব্যবহার বা পাটের এই যে অর্থনৈতিক বা বাণিজ্যিক ব্যবহার, সেটি বাড়ানোর জন্য বিজিএমসি এই মুহূর্তে কি উদ্যোগ নিচ্ছে সেটি আপনি আমাদেরকে একটু বলেন। পাশাপাশি এটিও যদি একটু বলেন যে আদালতের যে নির্দেশনা যে পাটের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে, বিশেষ করে বিভিন্ন খাদ্য শস্যের বস্তার ক্ষেত্রে, সেইটারও বা কতটুক অগ্রগতি। জনাব হুমায়ুন খালেদ। আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আমাকে ডাকার জন্য। প্রথমত যেটা বলতে চাচ্ছি যে পাটের বহুবিধ ব্যবহারের জন্য যেটা করতে হবে, আমাদের দেশে যেটা ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট 2010 যেটা ইমপ্লিমেন্ট করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে, এটা ভালোভাবে যদি ইমপ্লিমেন্ট করা না যদি হয়, তাহলে আমাদের পাটের বাজার কোনোভাবেই বাড়ানো যাবে না। কারণ আপনি জানেন যে আমাদের আন্তর্জাতিক বাজার এই মুহূর্তে অত্যন্ত খারাপ। আপনি ইউ ক্যান টক টু এনিবডি, পাটের বাজার এই মুহূর্তে অত্যন্ত খারাপ। আমরা চেষ্টা করছি, তো এটা বাজার কোনো রকমে আমরা বাড়াতে পারছি না। আপনি জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে এই মুহূর্তে অত্যন্ত কোনো দেশে অনেক গণ্ডগোল হচ্ছে, যুদ্ধ হচ্ছে, রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক সমস্যা হচ্ছে। আর যেটা হচ্ছে যে আমাদের ম্যান্ডেটরি প্যাকেজিং একটা বাড়ানো যদি যায়, ইভেন এটা যদি আপনি 20% ইমপ্লিমেন্ট করা যদি যায়, তাহলে কিন্তু আমাদের দেশের ভিতরে আভ্যন্তরীণ বাজার অনেক বেড়ে যাবে। এবং এটার সাথে সাথে আমাদের যেটা করতে হবে যে আমাদের আন্তর্জাতিক বাজারে বাজার দখলের জন্য আমাদের ডাইভার্সিফিকেশনের দিকে বেশি যেতে হবে। জেনারেল হুমায়ুন, দেশের ভিতরে পাটের ব্যবহার ম্যান্ডেটরি যেটা ব্যবহারের কথা আপনি বলছিলেন, সেটি করার ক্ষেত্রে কোথায় আটকে থাকছে, মানে কেন করা যাচ্ছে না? এটা কি সরকার নীতিমালা নিতে শিথিলতা পোষণ করছে, নাকি এক্সিকিউট করতে শিথিলতা পোষণ করছে? কেন মানে বাড়ছে না কেন? এটা তো মাত্র শুরু হলো কয়েক মাস আগে। আমার মনে হয় যে ব্যাপারে আরও চেষ্টা চালাতে হবে। এবং আমি আমাদের মন্ত্রণালয়ে প্রায় বলে থাকি যে আমাদের যেটা করতে হবে যে ম্যান্ডেটরি প্যাকেজিং একটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বেশি করে মোবাইল কোড বসাতে হবে, বিভিন্ন জায়গাতে জনগণকে সচেতন করতে হবে এবং আমাদের সবাইকে বোঝাতে যে হ্যাঁ, পাটের ব্যাগ আসলে ভালো এবং এটা ন্যাচারাল এবং ইট ইজ বেটার দেন প্লাস্টিক, এটা কিন্তু বোঝাতে হবে। এবং মোবাইল, আমি যেটা বেশি জোর দিব, আপনার মোবাইল কোডের উপরে বেশি আমি জোর দিব। জেনারেল হুমায়ুন খালেদ, আমরা কয়েকদিন আগে একটি প্রতিবেদনে দেখছিলাম যে এই যে আপনি ম্যান্ডেটরি প্যাকেজিং এর কথা বলছিলেন, যে চাল যারা মানে বিক্রি করেন তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে কোনো বৃষ্টি হলে বা কোনো আর্দ্রতার কারণে সে বস্তাগুলি ভিজে যাচ্ছে এবং ভিতরে চালগুলিও কোনো না কোনোভাবে নষ্ট হচ্ছে। এই ব্যাপারগুলিও কি একটু ভাবার দরকার আছে যে পাটজাত পণ্যের একটু মান বৃদ্ধি করার ক্ষেত্রে কি কোনো উদ্যোগ বিজিএমসি নিচ্ছে কিনা? আমরা যেটা উদ্যোগ নিতে পারি এটা হলো যে আমরা তো বস্তার ভিতরে আমরা লেমিনেটিং করতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বৃষ্টির পানি যেটা বলে, এটা তো প্লাস্টিকের বস্তার মধ্যে পানি পড়লেও ভিজবে বা পাটের বস্তার মধ্যে পড়লে ভিজবে। তো আমরা যেটা করতে পারি, এটা ল্যামিনেটিং যদি দেয় বৃষ্টি থেকে বাঁচার জন্য, সেটা করা যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজিএমসি চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ুন খালেদের সঙ্গে। এডিটর স্পিকে এবার একটি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক।
রাজধানীর সন্ত্রাস নাশকতার মামলায় মওদুদ ও মির্জা আব্বাস সহ 41 বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 12 অক্টোবর এই মামলা সাক্ষ্য নেওয়া শুরু হবে। তবে আদালতের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন বিএনপির আইনজীবীরা। 2013 সালের 6 মার্চ পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এরই প্রেক্ষিতে সন্ত্রাস ও নাশকতার অভিযোগে দ্রুত বিচারে নিয়ে মামলা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সহ 41 নেতাকর্মীর বিরুদ্ধে। বেশ কয়েক দফা তারিখ পেছানোর পর মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের কোনো ওয়ার্ড পর্যায়ে কোনো নেতার বিরুদ্ধে আমরা এই আইনটা প্রয়োগ করি নাই। আজকে বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির মহাসচিব থেকে শুরু করে যিনি উপরাষ্ট্রপতি ছিলেন এই দেশের, উপপ্রধানমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে এই আইনটা প্রয়োগ করা হয়েছে। এটা একটা রাজনৈতিক মামলা। বিএনপি নেতাদের আইনজীবী আজ শুনানি হওয়া মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে আখ্যা দিলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় সন্তোষ জানান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা লাঠি সোটা ইট প্যালকেল হাতে নিয়ে তারা শক্তির মহড়া দেখায় দলবদ্ধভাবে এবং রাস্তায় যানজট সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর করে, গাড়ি পুড়িয়ে দেয় আগুনে এবং 5টি ককটেল বোমা নিক্ষেপ করে এবং তারা মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে, পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়, পুলিশ আহত হয়, তারা হসপিটালাইজড হয়। বিএনপি নেতাদের বিরুদ্ধে থাকা প্রায় 8000 মামলায় আসামি প্রায় 20 লাখ। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে আছে 47টি মামলা। 39টি মামলা আছে যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের নামে, ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে 15টি আর চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মামলা আছে 5টি। দ্রুত বিচার আইনের অপর একটি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। অক্টোবরের 2 তারিখে মামলাটির শুনানি হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলছি তার সঙ্গে। রিজভী ভাই, আমরা জানতে পেরেছি যে আদালতের যে আদেশ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের যে আদেশ, তার বিরুদ্ধে আপনারা উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন, আপনাদের আইনজীবীরা এরকমই জানিয়েছেন। কেন এই উচ্চ আদালতে যাওয়ার বিষয়টি আপনারা চিন্তা করছেন সেটি আমাদেরকে যদি একটু বলেন রিজভী ভাই। না, এটা তো আর এই প্রশ্নের তো আর উত্তর কিছু নেই। উত্তর একটাই যে এটা মিথ্যা মামলা, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক কারণেই এই মামলাটি করা হয়েছে। তো সুতরাং এই বিশেষ করে আদালতে আর কি লোয়ার কোর্টে এটার কোনো ধরনের বিচার পাওয়ার সম্ভাবনা নেই, কারণ চারিদিক থেকে সরকার বিভিন্নভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছেন এবং সেই নিয়ন্ত্রণের কারণে সুবিচার পাওয়া, ন্যায় বিচার পাওয়া এটা অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ এর আগেই আমাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ সাহেব বলেছেন, যারা সরকার এবং দলে গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন এবং যারা দায়িত্ব পালন করেছেন, এই ধরনের নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনার বোমাবাজি করা, তারপরে কি রাস্তায় যানজট তৈরি করা, পুলিশের কাজে বাধা দান করা, এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? এটা কখনোই কোনো পাগলে বিশ্বাস করবে না। এইটা একেবারে যে বানোয়াট এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে তারা তাদের যে ন্যায়সঙ্গত দাবির জন্য যে আন্দোলন করছেন ওইটাকে বাধাগ্রস্ত করা এবং ওইটাকে আটকানোর জন্য নানা ধরনের যে এই সরকারি তাণ্ডব, নির্যাতন, নিপীড়ন, হত্যা থেকে শুরু করে, মামলা দেওয়া থেকে শুরু করে এবং কারান্তরীণ করা থেকে শুরু করে যে ধারাবাহিক যে পর্যায়গুলো, এটা তারই অংশ, তার ব্যতিক্রম তো কিছু না। রিজভী ভাই, বিএনপি যে আন্দোলন বা যে রাজনীতির পথে, যে কর্মসূচির পথে এগিয়ে যাচ্ছে, এইসব মামলাগুলি তাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত বলে আপনি মনে করছেন, ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আপনি মনে করছেন এই মামলাগুলির কারণে? দেখুন, সবসময় স্বেচ্ছাচারী, ফ্যাসিস্ট, গণবিরোধী সরকারগুলো এই ধরনের কৌশলগুলো অবলম্বন করে, যে প্রথমে তারা বন্দুক চালাবে, মিছিলের মধ্যে হত্যা করার চেষ্টা করবে, তারপরে কারাগারে নিয়ে যাবে, নানা ধরনের নির্যাতন করবে, তারপরে নামে, জেরার নামে তারা রিমান্ডে নিয়ে গিয়ে নির্যাতন করবে। তো এই সমস্ত কাজগুলো সবসময় দেশে দেশে পৃথিবীতে নিষ্ঠুর শাসকরা করে এসছেন। তারপরে সব কিছু করার পরেও যখন দেখে যে জনগণের আন্দোলন থেমে থাকে না এবং জনগণকে তারা জয় করতে পারে, তার মনকে জয় করতে পারে না, বন্দুক দিয়ে অবৈধভাবে তারা জয় করতে পারেন, ক্ষমতাকে দখল করে রাখতে পারেন, কিন্তু জনগণের হৃদয়ে স্থায়ী আসন কখনো তারা নিতে পারেন না। সেই কারণে
তাদের যে নানাবিধ যে কৌশল, নানাবিধ যে ষড়যন্ত্র, তার অংশ হিসাবে তারা এই মামলা টামলা দেওয়ার চেষ্টা করবেন, মামলা টামলা দিয়ে তারা চার্জ গঠন করে বিচার করার চেষ্টা করবেন, শাস্তি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু একটি অন্যায়কারী দুঃশাসকের বিরুদ্ধে জনগণের সংগ্রাম এটা অব্যাহতই থাকবে। মামলা দিয়ে আপনার কারাগারে বন্দি করে রাখলেও কেউ না কেউ অবশ্যই আবার সেই ন্যায়ের পতাকাটাকে হাতে নিয়ে এই স্বেচ্ছাচারীর দেওয়াল ভাঙার জন্য তারা শপথ নেবে। এটাতে সরকারের কোনো লাভ হবে না, বরং এই সমস্ত। রিজভী, আপনাকে ধন্যবাদ। এডিটর স্পিকে এবার একটি বিরতি, ফিরছি ঠিক 1 মিনিট পর। স্বাগত আরেকবার এডিটর স্পিকে। পদ্মা সেতু বানানোর মূল কাজ শুরু হচ্ছে আর 1.5 মাসের মধ্যে। শুরুতে মাটি পরীক্ষা আর পাইলিং, এজন্য নানা রকম যন্ত্রপাতি পৌঁছে গেছে চট্টগ্রাম বন্দরে। চীনের প্রকৌশলীরা ঢাকায় এসে প্রস্তুতিমূলক কাজও শুরু করেছেন। শরীয়তপুরের কাঁঠালবাড়ি এলাকার নাওডোবা ইউনিয়ন থেকে সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। এখান থেকে সোজা প্রায় 10.5 কিলোমিটার 4 লেন সংযোগ সড়ক দিয়ে উঠতে হবে মূল সেতুতে। সেতুর 3টি সংযোগ সড়কের মধ্যে সবচেয়ে বড় এটি, প্রায় 26% কাজ এগিয়েছে এর। আর মাওয়া সংযোগ সড়কের কাজ 18 এবং সার্ভিস এরিয়ার কাজ 8% শেষ হয়েছে। 3টি শিপমেন্টে চায়না মেজর ব্রিজের মাটি পরীক্ষা ও পাইলিংয়ের যন্ত্র সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মধ্যে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে কোম্পানিটির 30 জন প্রকৌশলী এসে থাকার জায়গা, গাড়ি, স্পিডবোট নেওয়া সহ প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছেন। অ্যাপ্রোচের কাজটা আমাদেরকে জমি চাইছে, আমরা কিছু কিছু জমি দিয়ে দিছি, তারা একটা অ্যাপ্রোচ তৈরি করবে। ওই পারেও তারা আমাদের কাছে আগামী সপ্তাহে জমি বুঝে নিবে এবং ওরা যেটি করবে, কোথায় কি করবে, সেগুলোতে লেআউট প্ল্যান আমাদেরকে দিয়েছে, এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিয়েছি। সেই লেআউট প্ল্যান অনুযায়ী তারা কাজ আগানো শুরু করবে। সেতুর উপকরণের মধ্যে একটি বড় অংশের কেনাকাটা হবে চীন থেকে। আমরা এমপ্লয়ার এবং কনসালটেন্টের সাহায্যে আমরা কোয়ালিটি দেবো। সে কোত্থেকে আসলে এটা বড় কথা। তারা আমাদেরকে প্রথমে সোর্স অ্যাপ্রুভ করায় যে এই সোর্স থেকে তাদের স্টিল, তারা 2-3-4টা কোম্পানিকে স্টিল আমাদেরকে দিবে যে এই স্টিল আমরা ইউজ করতে চাই। তখন আমরা এই টেস্ট করে বলবো ইয়েস এই সোর্স অ্যাপ্রুভ হয়েছে। সোর্স অ্যাপ্রুভ হওয়ার 4টা বা 3টা সোর্স অ্যাপ্রুভ করলাম। আবার যখন অ্যাকচুয়ালি শিপমেন্ট হবে তখন আমরা আবার টেস্ট করব, করে তখন আমরা অ্যাপ্রুভাল দিই। নদী শাসনের জন্য পর্যালোচনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগির কার্যাদেশ পাওয়া গেলে এবছরে সেতুর সব অংশের কাজ শুরু হবে। মূল সেতুতে ওঠার জন্য সংযোগ সড়কের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যে শুরু হবে মূল সেতু নির্মাণের কাজ। 2018 সালে পদ্মা সেতুতে গাড়ি চলার কথা রয়েছে, তাই আগামী 4 বছর পদ্মা সেতু নির্মাণ শেষ করাই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাজিরা, শরীয়তপুর। পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম আছেন এখন আমাদের সঙ্গে। জনাব শফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে পদ্মা সেতু নির্মাণের কাজ আসলে আক্ষরিকভাবেই শুরু হয়ে গেছে। এখন এই প্রকল্পটি পরিচালনা করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি, জনাব শফিকুল ইসলাম? আমাদের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জ হচ্ছে যে যথাসময়ে কাজটা শুরু করা এবং যথাসময়ে কাজটা শেষ করা। তো আমরা শুরুর প্রাথমিক পর্যায়ে আছি। আমাদের যেটা চ্যালেঞ্জিং কাজ মেইন সেতু, সেই সেতুর প্রথম কাজ হচ্ছে সয়েল টেস্ট। তার ইকুইপমেন্ট অলরেডি চট্টগ্রামে চলে এসছে এবং আমরা আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে আমরা সয়েল টেস্ট করব এবং তারপরে আমাদের অন্যান্য কার্যক্রম শুরু হয়ে যাবে। সয়েল টেস্ট এবং পাইলিং এর ক্ষেত্রে আপনারা কিছু কাজ এগিয়ে রাখছেন, সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো মানে এমন কিছু কি পাচ্ছেন যেটাতে আপনাদের কাজটা একটু দেরি করে শুরু করতে হতে পারে বা অন্যরকম অন্য কিছু করতে হতে পারে, মূল পরিকল্পনা বদলাতে হতে পারে, এরকম কোনো কিছু কি আছে? না, এই পর্যন্ত আমরা আমাদের যে আমরা এখন পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম অনুযায়ী আছি। আমরা কিছু কিছু ক্ষেত্রে এহেড আছি সেই প্রোগ্রামের। কাজে আমরা মনে করি যে আমরা এখন পর্যন্ত সঠিকভাবেই এগিয়ে যাচ্ছি, কোনো সমস্যা আমরা ফেস করছি না। কাজে আমরা আশাবাদী এবং আমরা জনগণকে আশ্বাস দিতে চাই যে আমরা ইনশাআল্লাহ যথাসময়ে কাজ শুরু হচ্ছে এবং যথাসময়ে কাজ শেষ করতে পারব। জনাব শফিকুল ইসলাম, ওই এলাকায় একের পর এক নদী ভাঙন হচ্ছে, আমাদের প্রায় ওই এলাকায় একের পর এক নদী ভাঙন হচ্ছে, সেইটা এই পদ্মা সেতু প্রকল্পের মধ্যে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে কিনা? আমাদের যে নদী ভাঙনটা রিসেন্টলি 2-3 দিন আগে হয়েছে ফেরিঘাটে,
এখানে যে নদী ভাঙ্গনটা প্রকট না, সামান্য 10-15 মিটার ভিতরে এসেছে এবং লম্বায় 50 মিটারের মতো। আমাদের অনেক নদীর যে আমাদের মানে অ্যাবার্টমেন্ট অনেক ভিতরে নদী থেকে, কাজেই এই ভাঙ্গনে আমাদের কোনো এখন পর্যন্ত যা ভাঙ্গন আছে এবং যা আমাদের প্রেডিকশন আছে, আমাদের কাজে কোনো বাধা সৃষ্টি হবে না। আমাদের এখন পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আমাদের যেখানে নদী শাসন হওয়ার কথা সেই জায়গাতে সামান্য ভাঙ্গন হয়েছে, এটা আমাদের কাজে কোনো ক্ষতি করবে না। মূল সেতুর কাজ যেটি আপনি মূল সেতুর নির্মাণ কাজ যেটি শুরু হওয়ার কথা, সেটি কবে নাগাদ আপনারা একটি টেন্টেটিভ ধরে রাখছেন যে ওই তারিখে আপনারা শুরু করতে পারবেন? মূল সেতুর কাজ তো আমরা এখনই বলতে, কারণ আপনি তো কোনো কাজটাকে আলাদা করতে পারছেন না। আপনি বলছেন সেতু বলতে কি, আমি যদি সয়েল টেস্ট করি, আমার যে ইকুইপমেন্ট চলে আসতেছি, আমার জার্মানিতে আমাদের পাইলিয়ার রিগের কাজ চলতেছে, চায়নাতে আমাদের কেনাকাটা চলতেছে, এখানে আমাদের সয়েল, এই সবগুলোই তো কিন্তু কাজেরই অংশ। জি, মূল কাজেরই অংশ। এই কাজ না করে তো মূল কাজ করা যাবে না, সেটা ঠিকই আছে। আমাদের পাইল ড্রাইভিং করার কথা জার্মানির একটা কোম্পানি, ওয়ার্ল্ডে তারাই করতে পারে এবং তাদেরকে আমরা কার্যাদেশ দিয়েছি। কিন্তু আমরা একটি দৃশ্যমান সেতুর স্ট্রাকচার, যদি সেটি একটি স্তম্ভ হয় বা একটি কোনো কিছু, সেটি কবে নাগাদ দেখতে পারি বলে আপনি মনে করছেন? এখন পাইল তো দৃশ্যমান হবে না। আমি পাইল করব 40 তলা বিল্ডিং এর সমান পাইল হবে এক একটা, সেটা মাটির নিচে যাবে। জি, 360টা 40 তলা বিল্ডিং হবে, সবগুলাই মাটির নিচে যাবে, সেগুলো তো দৃশ্যমান হবে না। দৃশ্যমান দেখতে আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, কারণ পাইল কিন্তু মাটির নিচে থাকে। এবং আবারও বলছি, এটা একটা 40 তলা বিল্ডিং এর সমান 120 মিটার নিচে যাবে। উপরে দেখার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, আরো বছর খানেক, আরো মানে বেশ কিছু মাস অপেক্ষা করতে হবে উপরে দেখার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম। আমরা এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। স্বাগত এডিটর স্পিকে। কাঁচা বাজারগুলিতে হঠাৎ করে বেড়ে গেছে সব ধরনের সবজির দাম, আর এতে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছে অসময়ে বৃষ্টি আর বন্যার কারণে সরবরাহ কমে যাওয়াতেই সবজির বাজার চড়া। এই গৃহিণী বাজারে এসে পরিবারের চাহিদা অনুযায়ী যতটুকু সবজি কিনেন, আজ তা কিনতে পারছেন না, কেননা সব সবজিরই দাম বেড়ে গেছে হঠাৎ। চিন্তা করতে হয় যে কতটুকু কিনবো বা আমাদের বাজেটের আন্ডারে আসতেছে কিনা। সেক্ষেত্রে আমাদের দামের কারণে আমাদের অনেক বাজেটও কমে যাচ্ছে, আবার সবজি পরিমাণও কমে যাচ্ছে কিনা। পাইকারি মার্কেটে খুচরা মার্কেটে দাম অনেক বেশি, ডবল দাম। বন্যার কারণে হইতে পারে, বৃষ্টির কারণে তো বুঝতে পারতেছি না, বেশি রেটে কিনতে হচ্ছে, কি করবো, বাধ্য হয়ে কম পরিমাণে কম কিনি আর কি। হঠাৎ করে সবজির দাম বৃদ্ধির কথা স্বীকারও করলেন সবজি বিক্রেতারা। আমি তো আর একলা বেশি না, পুরা তো ঢাকা সিটি বেশি, আমি তো একলা বেশি না, সব জায়গায় সেম দামে। আমরা এই আমাদের পটল কেনা 33, 34, 35, 36 পরে আমরা 40 টাকা বেশি। কারণ বাজার কম আইলে দাম বাড়তি, এই জন্য আমরা দাম দিয়ে কিনে আনি। পাইকার বেশি, মাল কম। রাজধানীর বৃহত্তর পাইকারি কাঁচামালের আড়ত কারওয়ান বাজারে গিয়ে দেখা গেল পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের দামের পার্থক্য প্রায় দ্বিগুণ। তফাৎটা পেঁপে ও পটলে 10 টাকা, ঢেঁড়স ও সিমে 30 আর বেগুনে 40 টাকা। ঢাকায় সবজি আসে যেসব এলাকা থেকে, সেগুলোতেও এখন সংকট সরবরাহের। বৃষ্টি আর বন্যার পানিতে ডুবে গেছে ক্ষেত, তাই কমে গেছে উৎপাদন। সকালে নরসিংদীর শিবপুর পাইকারি সবজির বাজারে দেখা গেল অনেকটাই ফাঁকা, সরবরাহ কম, তাই দাম তুলনামূলক বেশি। বাগুন মনে করেন 50 টাকা 55 টাকা আমরা এই জায়গায় আমরা কিলো লাগে 50 টাকা 55 টাকা কেজি, ডাল নিয়ে বেচন লাগে 60 টাকা কেজি। যশোরের 7 মাইল বাজারেও সকালে পণ্য সরবরাহ ছিল একেবারেই কম। বৃষ্টি হয়ে গেছে, এই বৃষ্টিতে খুব মার খেয়েছে বুঝছেন, এই কারণে মালটা মানে বাজারে দাম উঠানামা করছে, যেমন আজকে মাল খুব সীমিত। সমস্যা কেবল সরবরাহের না, পণ্য ঢাকায় আনতে গিয়েও নানা সমস্যার কথা বলছে ব্যবসায়ীরা। সারা বাংলাদেশে এমন কোনো উপজেলা নাই সবজি উৎপাদন হয় না, একমাত্র পরিবহন এবং অতিরিক্ত ভাড়ার কারণে মানুষ হিমশিম খাচ্ছে। তবে পাইকারি ও খুচরা বাজারে দামের এত পার্থক্য কেন, সে বিষয়ে পাইকারি ও খুচরা বিক্রেতা এক পক্ষ দায়ী করছে অন্য পক্ষকে। সাইফুল শাহিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, ঢাকার বাজারে হঠাৎ করেই সবজির দাম বেড়েছে, রাজশাহীর অবস্থাটা জানান, এবং রাজশাহী থেকেও বেশ কিছু সবজি ঢাকার দিকে আসে, সেই সরবরাহতে কি কোনো রকম কোনো সমস্যা দেখা দিয়েছে অপু? জায়গাগুলোতে কিন্তু বন্যাতে সবজি ক্ষতি হয়নি, কিন্তু রাজশাহীর বাইরের অন্যান্য জেলা যেগুলো বগুড়া বা সিরাজগঞ্জ বা অন্যান্য জায়গাতে যে সবজির একটা চাহিদা আছে সেটি কিন্তু বেড়ে গেছে, যে কারণে গত কয়েকদিন ধরে। অপুকে আমি যতটুকু শুনতে পাচ্ছি যে অপু বলছেন যে হঠাৎ করে রাজশাহী তো সবজির দাম বেড়ে গেছে। অপু, আমি একটু বরিশালে যেতে চাই মুরাদ ভাই আপনার কাছে, যে বরিশালের কি অবস্থা, এবং বরিশাল থেকে সরবরাহ ক্ষেত্রে আমরা বন্যা এবং বৃষ্টির কথা বলছি যে তার কারণে সরবরাহ কমে যাওয়ায় ঢাকার বাজারে দাম বেড়ে যেতে পারে, বরিশালের কি অবস্থা এবং বরিশাল থেকে ঢাকার দিকে সরবরাহের বা কি অবস্থা, জনাব মুরাদ? ধন্যবাদ। আসলে বরিশালে সবজির এই সময়টায় উত্তরবঙ্গ থেকে সবজি আসলে এসে থাকে। আমরা দেখে থাকি যে প্রতিদিন বরিশালে 250 টন সবজি আসে, কিন্তু গত 3-4 দিন থেকে আমরা যতটুকু পরিসংখ্যান পেয়েছি সেখানে দেখেছি যে 150 টনেরও কম সবজি আসছে। সেক্ষেত্রে বরিশালের প্রত্যেকটি সবজির দাম বেড়ে গেছে। আর বরিশাল থেকে যে সমস্ত সবজি ঢাকায় যাওয়ার বা ঢাকা বা অন্যান্য জায়গায় যাওয়ার কথা ছিল, এগুলো বরিশাল আসলে বিলম্বিত এলাকা, বিলম্বিত চাষাবাদ এলাকা, সেগুলো এখনো ওঠেনি, এবং সেগুলো উঠলে পর বরিশালের এখন যে অবস্থা চলছে তাতে বরিশালের চাহিদা পূরণ করে সেগুলো বরিশালের বাইরে যাবার কথা। আমরা বরিশালে আজকে যেটি দেখেছি যে এখানে স্থানীয়ভাবে যেটি বলা হয় তাকে ধনে পাতা, তো ধনে পাতা আমরা এখানে দেখেছি একদিনে এর কেজি প্রতি দাম বেড়েছে 100 টাকা, অর্থাৎ গতকালকে 200 টাকা ছিল, আজকে 300 টাকা বিক্রি হয়েছে। ধন্যবাদ। আমি একটু কায়কোবাদের কাছে যেতে চাই, যে কায়কোবাদ আপনি আমাদেরকে বলেন যে আপনি এখন যে বাজারে আছেন সেই বাজারে কি দাম চড়াই আছে, চড়ার দিকে উঠছে নাকি একটু সহনশীল হয়ে আসছে? কায়কোবাদ। খালেদ, প্রত্যেকটি আইটেমই কিন্তু মোটামুটি 10 টাকা করে বৃদ্ধি আছে, এখনো পর্যন্ত আছে। এবং আপনাকে আমি জানিয়ে দিই যে তুলনামূলক সিম, বেগুন এবং কাঁচামরিচ এই 3টি আইটেম কিন্তু গতকালকে বিক্রি হচ্ছে 130 টাকা, এবং প্রায় 40 টাকা বেশি এই এক একটি আইটেমে, সিম, বেগুন এবং কাঁচামরিচ। এখানকার যে পাইকারি আড়তদার আছে তাদের সাথে আমরা কথা বললাম, এবং তারা আমাদেরকে বলেছে বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি এবং বন্যা যে জিনিসটা সবসময় বলে, কিন্তু মানিকগঞ্জ, শ্রীপুর, গাজীপুর এখান থেকেও কিন্তু অনেক সবজি এসেছে, কিন্তু তারা বলছে এখানে তো কোনো বন্যা হয়নি, তাহলে এখানকার দাম কেন বাড়লো? এখান থেকে যে সমস্ত সবজিগুলো এসে তারা শুধুমাত্র ওই একটি কথাই বলছে, সিরাজগঞ্জ, রাজশাহী, আপনার বগুড়া, ওই সমস্ত কথাগুলি বলছে। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঘুরে আমি যে বিষয়টি বুঝতে পারলাম, এখানে কৃত্রিমভাবে কিন্তু দাম বাড়ানোর একটা আমি দেখতে পাচ্ছি যে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা প্রচেষ্টা চলছে এবং আছে। এবং গতকালকে কিন্তু 130 টাকা বিক্রি হয়েছে, কাঁচামরিচ 110 টাকা আছে এখন, এবং সিম এবং বেগুন কিন্তু 130 টাকা গতকালকে বিক্রি হলো, এখন 70 এবং 80 টাকার মধ্যে আছে, তাও 10 টাকা করে বেশি আছে। তার মানে কায়কোবাদ আপনি বলতে চাচ্ছেন যে দাম বাড়ার আসলে কোনো যৌক্তিক কারণ এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন না। আমাদেরকে রাজশাহী থেকে আহসান হাবিব অপু এবং বরিশাল থেকে মুরাদ আহমেদ প্রায় একই ধরনের কথা জানাচ্ছেন যে দাম বাড়ার আসলে এই মুহূর্তে কোনো রকম কোনো কারণ নেই। এই ছিল এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।